আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠে তৃতীয় অধ্যায়ের 3.1.2 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এখান থেকে আলোচনা করব। এটা হচ্ছে 29 নম্বর পেজ থেকে আলোচনা। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? পারমাণবিক সংখ্যা বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটাই আমরা দিব। কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটনের সংখ্যাই হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা, যাকে ইংরেজি অক্ষর জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি কোনো পরমাণুর কেন্দ্রে, একটা পরমাণুর কেন্দ্রে, এরকম একটা পরমাণুর কেন্দ্রে, মনে করে একটা পরমাণু, এর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসের ভিতরে এই প্রোটনগুলো থাকে, প্রোটনগুলো আছে পজিটিভ, ঠিক আছে? এই পজিটিভ চার্জগুলো ওর ভিতরে থাকে। তো যতগুলো এরকম প্রোটন সংখ্যা থাকে, ওই প্রোটন সংখ্যা যতগুলো থাকে তাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। যদি প্রোটন সংখ্যা একটা থাকে, একটা প্লাস একটা প্রোটন সংখ্যা যদি থাকে, তাহলে সেটা পারমাণবিক সংখ্যা হবে এক। আবার যদি দুইটা থাকে তাহলে দুই হবে পারমাণবিক সংখ্যা, তিনটা থাকলে তিন, চারটা থাকলে চার, এরকম, ঠিক আছে? একই মৌলের বিভিন্ন পরমাণু সমান সংখ্যক প্রোটন থাকে, ফলে পারমাণবিক সংখ্যা একই থাকে। যেটা বললাম যে একই মৌলের বিভিন্ন পরমাণুর, একই মৌলের, মনে করো সোডিয়াম, এ একটা সোডিয়াম, এ আর একটা সোডিয়াম, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যাও 11। যতগুলো সোডিয়াম আছে, যত সোডিয়াম আলাদা আলাদা, মানে জায়গায় যেখানে থাকুক না কেন সব জায়গায় পারমাণবিক সংখ্যা সেম আছে, কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের পারমাণবিক বা পরমাণুর পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন। যেমন দেখো, যদি ম্যাগনেসিয়াম হয় তাহলে তার হবে 12, কিন্তু সোডিয়াম যদি হয় তার কত হবে? 11। যত সোডিয়াম আছে, সোডিয়াম এখানে একটা আছে, মনে করে এইখানে একটা সোডিয়াম আছে, এরও মানে ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম আছে, এখানেও, তো এখানের পারমাণবিক সংখ্যা 12, এখানেও 12, কিন্তু যদি মৌলটা আলাদা হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা আলাদা হবে, ঠিক আছে? এটাই বলা হচ্ছে এখানে। যেমন এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে, উদাহরণ হিসেবে বলা যায় যে হাইড্রোজেন পরমাণুতে শুধু একটি প্রোটন থাকে, তার পারমাণবিক সংখ্যা হবে 1। অক্সিজেনের পরমাণুতে 8টা প্রোটন থাকে, তার পারমাণবিক সংখ্যা কত হবে? 8 হবে, ঠিক আছে? এরকম। আমরা এরপর নিউটন সংখ্যা সম্পর্কে পরে জানবো, তার আগে ভর সংখ্যা সম্পর্কে জেনে নিই। ভর সংখ্যা কাকে বলা হয়? কোনো পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণুতে মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রনের যোগফলের সমান, যাকে ইংরেজি অক্ষর এ দ্বারা প্রকাশ করা হয়। একটু খেয়াল করি, আমরা একটু আগে বললাম যে এইটা মনে করো একটা পরমাণুর নিউক্লিয়াস। এই যে এখানে মনে করো একটা পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে। প্রোটনগুলো কি? পজিটিভ। মনে করো দুইটা প্রোটন আছে, বা তিনটা বা চারটা প্রোটন আছে, তো চারটা প্লাস দিয়ে দিলাম, তো প্রোটনগুলো তো সবগুলোই পজিটিভ। তো আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে দেয়, তাই না? তাহলে আমাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে প্রোটনগুলো কেন্দ্রে থাকে সবগুলো তো সমধর্মী, হ্যাঁ, প্লাস 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 রয়েছে, সবগুলোই পজিটিভ। তো এই পজিটিভ চার্জ গুলো কিভাবে থাকে? আমরা তো জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে দেয়, মানে দূরে সরিয়ে দেয়। তো যদি দূরে সরিয়ে দেয় তাহলে এই যে প্রোটন গুলো এই নিউক্লিয়াসের কেন্দ্রে কিভাবে থাকে? হ্যাঁ, এরকম ভাবে থাকে। মনে করো এ হচ্ছে তুমি আর বি হচ্ছে তোমার বন্ধু। এখন এই বি বন্ধুর সাথে তোমার ঝগড়া হয়েছে, তুমি তো পাশাপাশি বেঞ্চে, একই বেঞ্চে তো দুইজন বসবা না, তাই না? পাশাপাশি, কারণ যাদের ঝগড়া হয় তারা সাধারণত কথা বলে না, পাশাপাশি তারা বসে না। তাহলে মাঝখানে এমন একজনকে রাখো, মনে করো এন বন্ধুকে রেখেছো, মাঝখানে যদি সে থাকে, সে হচ্ছে নিরপেক্ষ, কারোর সাথে তার ঝগড়া নেই, তাহলে তো তুমি বসতে রাজি হবা যে কোনো সমস্যা নেই। ঠিক সেরকম এই প্রোটনগুলোর মাঝে থাকে হচ্ছে নিউট্রন। এই নিউট্রনগুলো কি করে? এই প্রোটনগুলোকে জোর করে ধরে রাখে, মানে বাইরে সরিয়ে যেতে দেয় না। বিকর্ষণ হয় তো, বিকর্ষণ হতে দেয় না, জোর করে ধরে রাখে। একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, মনে করো এখানে 4টা প্লাস আছে, 4টা, আর যতগুলো নিউট্রন আছে, নিউট্রন যে সবসময় 4টা থাকা লাগবে বিষয়টা এরকম না, মানে যতগুলো প্রোটন ততগুলো নিউট্রন থাকবে বিষয়টা এরকম না, কম বেশি থাকতে পারে, ঠিক আছে? মনে করো এখানে 4টা প্রোটন আছে, 4টা নিউট্রনও আছে, তাহলে যোগ করলে কত হয়? 8। তাহলে এই মৌলটার পারমাণবিক সংখ্যা হবে কত? হবে 8 হবে, পারমাণবিক ভর হবে 8, ঠিক আছে? বা ভর সংখ্যা হবে 8। ওকে। আবার মনে করো একটা পরমাণুতে 4টা প্রোটন আছে সাপোজ, আর নিউট্রন সংখ্যা আছে 5টা, তাহলে কত হবে? এর ভর কত হবে? 9। যোগ করলে কত হবে? 9। তো এইভাবে হচ্ছে ভর সংখ্যা হিসাব করা হয়। তাহলে দেখো আমরা পারমাণবিক সংখ্যা জানলাম, তারপরে পারমাণবিক ভর জানলাম, ভর সংখ্যাও জানলাম এবং পারমাণবিক সংখ্যাও জানলাম, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে দেখো, এই যে জায়গা বলা হচ্ছে একই মৌলের পরমাণু সমূহের
প্রোটন সংখ্যা একই থাকলেও নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। অন্যদিকে একটি ইলেকট্রনের ভর খুবই নগণ্য, কাজেই একটি পরমাণুর পারমাণবিক ভর প্রায় তার ভর সংখ্যার সমান। ঠিক আছে, যেহেতু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা উভয় পরমাণু নিউক্লিয়াসে থাকে, তাই এদের একত্রে নিউক্লিয়ন বলা হয়। একটা সুন্দর প্রশ্ন, নিউক্লিয়ন কাকে বলা হয়? ওই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় নিউক্লিয়ন। এখন তোমাদের আমি একটা চার্ট দিচ্ছি, চার্টটা তোমরা মুখস্থ করবা। সেখানে রয়েছে হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। ঠিক আছে, এটা তোমাদের মুখস্থ করা লাগবে, পরীক্ষায় এটা লাগবে, এবং উপরে ক্লাসে 9, 10 যখন পড়বা তখন কিন্তু অবশ্যই লাগবে। দেখো এখানে মৌলের নাম দিয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে প্রতীক দ্বারা, যে প্রতীক দ্বারা চিহ্নিত করা যায় সেটা হচ্ছে H। পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1 এবং যোজনীয় 1। যোজনী কি এটা আমরা পরে আলোচনা করব। হিলিয়াম, হিলিয়ামের হচ্ছে, তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে এই চার্টটা তোমরা নিজেরা লিখবা। ঠিক আছে, নোট করে বা, অথবা ওই যে ক্যালেন্ডার আছে না, পুরাতন ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারের পিছনের অংশে সাদা যেটা, ওখানে লিখবা। লিখে তোমার যে টেবিলের সামনে এটা টাঙিয়ে রাখবা এবং প্রতিদিন এক একবার করে পড়বা, তাহলে দেখবো মুখস্থ হয়ে যাবে একসময়। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, পারমাণবিক ভর হচ্ছে 1 এবং যোজনী হচ্ছে 0। ঠিক আছে, এরপর হচ্ছে লিথিয়াম। লিথিয়াম Li দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক এখানে পারমাণবিক ভর হবে 3, সংখ্যার কি পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক ভর হবে 7 এবং এটা হবে 1। বেরিলিয়াম 8, 4, এরকম 9, 2। তারপরে বোরন 5, 11, 3। কার্বন 6, 12, এর যোজনী হচ্ছে 2 এবং 4। তারপর দেখো নাইট্রোজেনের আছে, নাইট্রোজেনের 7, 14, 3, 5। অক্সিজেনের 8, 16, 2। ফ্লোরিনের 9, 19, 1। তোমরা এগুলো সুন্দর করে এখান থেকে স্ক্রিনশট দিবা। ঠিক আছে, এই যে এখানে আমার পড়তেছি না, তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও। এই যে এটা সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, একদম 30 পর্যন্ত মৌল আস্তে আস্তে মুখস্থ করবা, একদিনে মুখস্থ করার দরকার নেই, তারপরে আস্তে আস্তে মুখস্থ করবা আর কি। এটা তো একই জিনিস দিলাম। এই যে এখান থেকে আবার ভ্যানাডিয়ামের পরে তারপরে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। এখানে আগেই বলা হয়েছে যে যদি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা জানা থাকে তাহলে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা বের করা যায়। নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় দেখো, উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে কোনো একটা পরমাণুর নিউট্রন সংখ্যা, মনে করো পারমাণবিক সংখ্যা আছে 9 এবং ভর সংখ্যা যদি 19 হয়, তাহলে সেখানে পরমাণুটিতে 9টি প্রোটন আছে এবং নিউট্রন সংখ্যা তাহলে কত হবে? এই যে এই 19 থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, যেমন তোমাদের একটা উদাহরণ আমি দিয়েছি, এই যে এখানে দেখো মৌলের প্রতীক হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের 1, ভর সংখ্যা কত? ভর সংখ্যাও 1, ইলেকট্রন সংখ্যা, দেখো প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তাই হবে। এখন নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হচ্ছে এই যে ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, দেখো এখানে যদি 1 থেকে 1 বিয়োগ করে দিই তাহলে কত হয়? 0 হয়ে যায়। এরপরে হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত? 4 এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এখন এই যে পারমাণবিক সংখ্যা যেটা, সেটাই হচ্ছে মানে প্রোটন সংখ্যা যা, সেটাই হচ্ছে নিউট্রন সংখ্যা, এবং ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা না, ইলেকট্রন সংখ্যা। এবং নিউট্রন সংখ্যা কত হবে? এই যে পারমাণবিক ভর এখানে কত? 4, 4 থেকে এই 2 বিয়োগ করে দিতে হবে। 4 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে কত থাকে? 2 থাকে। আবার এখানে অক্সিজেনের উদাহরণ দিয়েছে, অক্সিজেনের কত? 8 পারমাণবিক সংখ্যা, আর 16 হচ্ছে তাদের ভর সংখ্যা। তাহলে দেখো এই 16 থেকে যদি এই 8 বিয়োগ করে দিই তাহলে কত থাকে? এই 8 থাকে। আর এই 8 হচ্ছে এই 8 এর সমান, মানে প্রোটন সংখ্যা যা হবে সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আবার এখানে সোডিয়াম, সোডিয়ামের কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর পারমাণবিক ভর হচ্ছে 23। এখন এই যে 11 এবং ইলেকট্রন সংখ্যাও কিন্তু 11ই হবে, মানে পারমাণবিক সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তাই হবে। আর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত হবে? এই যে 23 থেকে এই যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার আরেক নাম কি? প্রোটন সংখ্যা, এই দুটো বিয়োগ করে দিতে হবে। এটা 23 থেকে যদি 11 বিয়োগ করে দিই তাহলে কত থাকে? 12 থাকে। ঠিক আছে, এই যে এইভাবে হচ্ছে তোমরা নিউট্রন সংখ্যা বের করতে পারো। একইভাবে এখানে যত চার্ট দেওয়া হয়েছে সব জায়গা থেকে তোমরা নিউট্রন সংখ্যা বের করতে পারো। এটা থেকে এটা যদি বিয়োগ করে দাও তাহলে ভ্যানাডিয়ামের নিউট্রন সংখ্যা বের করতে পারবা। এটা থেকে 52 থেকে যদি 24 বাদ দাও তাহলে ক্রোমিয়ামের নিউট্রন সংখ্যা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে নিউট্রন সংখ্যা তোমাদের কোনো সমস্যা থাকলো না, তাই না? এরপর আমরা জানবো যে পরমাণু প্রকাশ, একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সিতে কি? কার্বন।
তো এই কার্বনের নিচে এই যে সংখ্যাটা এইরকম ভাবে যদি লেখা হয় তাহলে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর উপরে যেটা এটা এটা হচ্ছে কি বলতো ভর সংখ্যা। ভর সংখ্যার ভিতর কি আছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আছে। এই উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয় 6, 6 হচ্ছে নিউট্রন সংখ্যা। মনে করো একটা মৌল এরকম দিলাম এ, এইভাবে লিখলাম, এই নিচে লিখলাম আমি লিখলাম নিচে হচ্ছে 2 আর উপরে লিখলাম কত 4। এই যে 2, 2টা কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর উপরে কত 4, এই 4টা কি ভর সংখ্যা, 4টা কি ভর সংখ্যা, 4টা কি ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে মনে করো একটা মৌল হচ্ছে মনে করো ডি আছে একটা মৌল ডি, ডির এখানে আমি দিলাম হচ্ছে এক্স এবং এখানে দিলাম ওয়াই। এক্সটা কি, এক্সটা হচ্ছে প্রোটন সংখ্যা, এক্সটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যা। এবং আমরা যদি ওয়াই থেকে এক্স বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো নিউট্রন সংখ্যা পাবো, নিউট্রন সংখ্যা। বুঝছো? তাহলে তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা বলো তো একটা মৌল মনে করো ই, এটা তোমরা কমেন্ট করে বলবা। ঠিক আছে, ই একটা মৌল আছে, এখানে মনে করো 9 আছে। ঠিক আছে 9 আর এখানে দিলাম হচ্ছে 19। তাহলে তোমরা এখানে বলবো তো প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত এবং ভর সংখ্যা কত, এই তিনটা জিনিস কমেন্ট করে বলবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এতটুকু আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই যে আইসোটোপ, ইনশাআল্লাহ আইসোটোপ থেকে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।